প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় গরমে শিশুদের রোগ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এম.এস. খালেদ 1969 সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পেডিয়াট্রিক পালমোনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, গরমে মূলত শিশুদের কোন কোন রোগগুলো বেশি দেখা যায়? এই গরমে সবচেয়ে বেশি এফেক্টেড হয় শিশুরা আর বয়স্ক, এক্সট্রিম অফ দ্য এজেস। নিশ্চয়ই শিশুদের ব্যাপারে এফেক্টেড হওয়ার কারণ কি, বাচ্চারা সবসময় খুবই হাইপার অ্যাক্টিভ, দৌড়ায় বেশি, দৌড়ঝাঁপ করে স্কুলে যায়, এবং এই গরমে বাচ্চাদের কয়েকটা জিনিস খুব বেশি হচ্ছে এখন, কয়েকটা রোগ। তার মধ্যে একটা হলো যে শ্বাসতন্ত্রের সমস্যা। শ্বাসতন্ত্রের সমস্যা বলতে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো হয়, শ্বাসতন্ত্রের ইনফেকশনগুলো হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে প্রচুর। আচ্ছা, জ্বর কাশি হচ্ছে, কাশির পরে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। 3 নম্বর হলো যে বাচ্চাদের, যেসব বাচ্চার অ্যাজমেটিক বেবি, আগে যাদের অ্যাজমা ছিল, দেখা যাচ্ছে অ্যাজমার প্রকোপটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো শ্বাসতন্ত্রের। তারপর আসেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, পেটের সমস্যাটা বাচ্চাদের বেশি হয়। পেটের সমস্যা বলতে ডায়রিয়া হচ্ছে বেশি, পানি শূন্যতা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে অ্যালার্জিক প্রবলেমগুলো প্রচুর, মানে স্কিনে অ্যালার্জিক প্রবলেমগুলো হচ্ছে বেশি। আরও অন্যান্য সমস্যাগুলো হচ্ছে, কিন্তু আমি মোটা দাগে যে কয়েকটা জিনিস বললাম, ইদানিং এই বাচ্চাদের হসপিটালের অভিজ্ঞতায় এই জিনিসগুলো বেশি হচ্ছে। যেমন বাচ্চারা করে কি, এই গরমের দিনে তারা খেলাধুলা করে প্রচুর ঘাম হওয়ার পরে বাচ্চাদের শরীরে ঘামটা, মানে জামা কাপড়, শরীরে ঘামটা শুকায়, দেখবেন যে প্রচুর মানে ঘাম, মানে তাপ লস করে শরীর থেকে, এমন শরীরের ভিতরে কোর টেম্পারেচারটা কমে যায়, বাচ্চা আস্তে আস্তে কোনো দেখা যায় যে কাশি হচ্ছে। এবং এই কাশিটা কয়েকদিন অল্প অল্প করে কাশে, তারপর আস্তে আস্তে এক সময় জ্বর হয়, ইনফেকশন হয়ে এটা নিউমোনিয়া হয়। এবং ইদানিং দেখা যাচ্ছে হাসপাতালে কিন্তু নিউমোনিয়ার প্রকোপটা খুবই বেড়ে যাচ্ছে। 2 নম্বর, বাচ্চা এদিক সেদিক দৌড়ায়, এটা ওটা খায়, পানি জাতীয় জিনিসটা বিশেষ করে বেশি খায়, ফ্রিজের পানি খায়, ঠান্ডা পানি খায় বাচ্চারা, দোকান থেকে আইসক্রিম কিনে খায়, রাস্তায় বিভিন্ন রকম মানে জিনিসপত্র খায়। খাওয়ার পর এটা বাচ্চাদের ঠান্ডার, মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে বাচ্চাদের। আর ইদানিং আরেকটা জিনিস হলো খুব বেশি হচ্ছে, বাচ্চারা স্ট্রিট ফুড খুব বেশি খায়। এই গরমে বাচ্চা ডকডক করে এসে হয়তো খেয়ে ফেললো, রাস্তা থেকে পানি খেলো, ফুচকা খায়, চটপটি খায়। এবং এই গরমে, যেহেতু গরমে অর্গানিজমগুলা, মানে জীবাণুগুলা খুব দ্রুত গ্রো করে, নিশ্চয়ই, যার ফলশ্রুতিতে এগুলো যখন খায় পেটের অসুখটা বেশি হয়, ডায়রিয়া হয়, বাচ্চাদের প্রচুর পরিমাণে ডায়রিয়া হয়, ডিসেন্ট্রি হতে পারে, আমাশা হয়। বাচ্চারা যখন প্রচুর পরিমাণে গরমের মধ্যে ঘোরাঘুরি করে, ঘামে প্রচুর, হাত মানে ঘামটা জমে থাকে, ওদের অ্যালার্জি চুলকানো হয়। এবং চুলকায় হাত দিয়ে, বাচ্চারা তো এত কিছু বুঝে না, সমানে চুলকায় ওখানে চিরে ইনফেকশন হয়, স্ক্যাবিস হতে পারে, ইনফেকশন হতে পারে, পেটিগো হতে পারে, ঘামাচি হচ্ছে, প্রচুর ঘামাচি হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, যেসব বাচ্চার আগের থেকে অ্যাজমেটিক ছিল, অ্যালার্জিক বেবি ছিল, তাদের এই গরমের মধ্যে তাদের অ্যালার্জির প্রবণতাটা, অ্যাজমেটিক প্রবণতাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, অল্পতে শ্বাসটান হয়, তার অ্যাজমার প্রকোপটা হয়তো কিছুদিন চুপচাপ ছিল, এখন হয়তো ওই যে গরমের মধ্যে ঘাম হওয়ার পর ঠান্ডা লেগেছে, লাগার পরে অ্যাজমার প্রকোপটা বেড়ে গিয়েছে, এরকম হচ্ছে ইদানিং এই জিনিসটা। এই মোটামুটি আমাদের অ্যাভারেজে সবচেয়ে, আরও অনেকগুলো জিনিস তো হতে পারে বাচ্চাদের, কিন্তু এই অ্যাভারেজে জিনিসগুলো, মানে সাধারণ রুগীদের জন্য জিনিসগুলো খুব বেশি করে হচ্ছে।
নিশ্চয়ই। গরমের দিনে। শ্বাসকষ্টের যে বিষয়গুলোর কথা বলছিলেন, নিউমোনিয়ার বিষয়টিতে আসি। শিশুদের একেবারে নিউমোনিয়া হলে কি কি লক্ষণ উপসর্গ একেবারে প্রাথমিকভাবে থাকবে, যা দেখে আসলে বাবা মা বা অভিভাবক যারা রয়েছেন তারা বুঝতে পারবেন? নিউমোনিয়া বাচ্চাদের হয় কি, একটা বাচ্চার কাশি হচ্ছে, বাচ্চা খুব দৌড়ায়, ঘামে প্রচুর, ঘাম হওয়ার পর শরীর থেকে তাপমাত্রাটা লস হয়, ঘামে এই ঘামটা গায়ের মধ্যে যে শুকায়, জামা কাপড়, বাচ্চারা জামা কাপড়ের সাথে ভিজে ঘাম হয়ে ওরা বদলায় না, মানে এত কিছু, কারণ বাচ্চারা তো খেলতেছে, এত কিছু খেয়াল করে না। গায়ের ঘাম যখন গায়ের মধ্যে শুকায়, মনে হতো কোর টেম্পারেচার, শরীরের ভিতরের টেম্পারেচারটা কমে যায়, কমে যাওয়ার পর রেসপিরেটরি ইনফেকশন হয়, বাচ্চার কাশি হচ্ছে। 2-3-4 দিন কাশি হওয়ার পরে যখন আর সুপারহেটেড ইনফেকশন হয়, ইনফেকশন হওয়ার পরে এটাকেই আমরা বলি, লাংসে যখন ইনফেকশন হয় তখন এটাকে আমরা বলি নিউমোনিয়া। এখন আসেন কি কি লক্ষণ। একটা বাচ্চার যদি নিউমোনিয়া হয়, প্রথম যেখানে কাশি থাকবে, কাশির সাথে জ্বর থাকবে। নিউমোনিয়ার একটা লক্ষণ হলো যে বেশ ভালো হাই গ্রেড টেম্পারেচার হয়, খুব বেশি টেম্পারেচার হয়, কাশি থেকে কাশির সাথে কফ হতে পারে, তারপরে এবং পরবর্তী পর্যায়ে শ্বাসটান হতে পারে। আচ্ছা, বাচ্চাদের আস্তে আস্তে দেখবেন যে বাচ্চা শ্বাসটান হচ্ছে, রেসপিরেশন, বুকের খাঁচা ওঠানামা করছে, রেসপিরেশন, শ্বাসটা বেড়ে গিয়েছে। এটা বয়স অনুপাতে বিভিন্ন রকম হয়, যেমন 2 বছরের 2 মাসের কম বাচ্চা যদি হয়, আপ টু 0 to 2 month যদি 60% যদি বিটস যদি হয়, ব্রেথ হয়, তারপরে 2 বছরের থেকে 1 বছর যদি 50 উপরে, 50-40। আর জ্বরের জন্য যে জিনিসটা হয়, টেম্পারেচারটা হয় খুব হাই গ্রেড টেম্পারেচার। আচ্ছা, এবং বাচ্চার একসময় খিঁচুনি হতে পারে নিউমোনিয়ার। এই হলো মোটামুটি একটা বাচ্চার, যদি আপনি অনেক বেশি টেম্পারেচার, হাই গ্রেড ফিভার দেখবেন, কাশি দেখেন, কাশির সাথে কফ দেখবেন বা শ্বাসটান দেখবেন, থিঙ্ক ইট নিউমোনিয়া। কফের কালারটা কেমন হতে পারে? কফের কালারটা আসলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল থিংয়ের বই পুস্তকে তো বলা রাস্টি কালার, নিশ্চয়ই, কিন্তু বাস্তবে তো আপনার রাস্টি পাওয়া যাবে না, মানে গাঢ় কফ। এটা হলুদ হতে পারে, এটা অনেকটা সবুজাভ হতে পারে, কিন্তু গাঢ় কফ হয়। এটা বড় ছোট বাচ্চারা তো আর পারে না, বড় বাচ্চারা কফ উঠাতে পারে। এটা কখন আসলে শিশুদের চিকিৎসকের কাছে নিয়ে আসবে? এই যে আপনার যদি ধরেন যে একটা বাচ্চার অনেক বেশি জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, ইউ ডোন্ট ওয়েট, আপনার ওয়েট করার কোনো স্কোপ নাই, আপনি সরাসরি চিকিৎসকের কাছে, কারণ নিউমোনিয়া ইজ এ ডেঞ্জারাস ডিজিজ ফর দ্য চিলড্রেন। মানে এটা নিউমোনিয়া বাচ্চাদের জন্য, বাচ্চাদের বলা হয় আন্ডার 5 মর্টালিটি। আন্ডার 5 মর্টালিটির মানে 5 বছরের নিচে বাচ্চাদের মর্টালিটির একটা বাংলাদেশের এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা উল্লেখযোগ্য কজই হলো যে বাচ্চাদের নিউমোনিয়া। নিশ্চয়ই, নিউমোনিয়া। এখন আসেন রেসপিরেটরি ছাড়া আরেকটা জিনিস বাচ্চাদের যে জিনিসটা হচ্ছে যখন ইদানিং হলো যে পেটের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম, ডায়রিয়া। কি কারণে হয়? বাচ্চারা দেখবেন যে সারাক্ষণ খেলাধুলা করছে, দৌড়ে গিয়ে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছে, খুব দৌড়াচ্ছে। এখন বাচ্চাদের, আমাদের এই সময়ে আসলে, আমাদের সময় তো আমরা খুব পয়সাপাতি পেতাম না, এখনকার বাচ্চারা কিন্তু প্রচুর, মা বাবা প্রচুর পয়সাপাতি পকেটে থাকে, টুক করে গিয়ে হয়তো গিয়ে একটু আইসক্রিম, তারপর হলো তো ফুচকা, এগুলা খাচ্ছে, বাইরের যে খাবার, বাইরের জিনিসগুলা খাচ্ছে। খাওয়ার পরে তার এই যে পেটের সমস্যার ডায়রিয়া হচ্ছে, এটা ইদানিং কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। আর ঘামাচি হচ্ছে প্রচুর, ওই একই জিনিসগুলো যেগুলো বললাম, ঘামাচি হচ্ছে প্রচুর, ঘাম থেকে এগুলো চুলকায় এগুলো ইনফেকশন হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আর কি। সেক্ষেত্রে আসলে অ্যাজমার কথা আপনি বলছিলেন যে বাচ্চাদের ক্ষেত্রে হঠাৎ করে সেটি বেড়ে যেতে পারে, গরমকালে আসলে এটি দেখা যায়, কেন হচ্ছে এই অবস্থা? একটা জিনিস কি জানেন, বাচ্চাদের তো অ্যাজমেটিক বেবিগুলো, আমাদের বেবিগুলো যেগুলো হয়, দে আর অ্যালার্জিক বেবি। তাহলে অ্যালার্জির কারণে বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো যে জেনেটিক্যালি প্রিডিসপোজিং, এটা হয়তো ফ্যামিলিগত, একটা তার আগের থেকেই তার অ্যাজমেটিক প্রবলেম ছিল। নিশ্চয়ই, কিন্তু এই গরমকালে কি করে কিছু ইনসাইটিং ফ্যাক্টর, অ্যাজমার কিছু ইনসাইটিং ফ্যাক্টর তাকে ট্রিগার করে এখানে, যেমন ঠান্ডা, খুব জোরে ঠান্ডা পানি খাচ্ছে, ঠান্ডা ফ্রিজে ডকডক করে ফ্রিজের পানি খাচ্ছে, খাওয়ার পরে ইনফেকশন হচ্ছে, ঠান্ডা পানিটা অ্যাজমাটিক, এটাও তো একটা ঠান্ডা পানি, এটাও তো একটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করছে, অ্যাজমার প্রকোপটাকে বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আর 2 নম্বর যে জিনিসটা হলো যে, যেমন
তার কোনো একটা কারণে ইনফেকশন হলো, যে কোনো রেসপিরেটরি যে কোনো একটা ইনফেকশন হলো, ইনফেকশনটা অ্যাজমার প্রকোপ একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে অ্যাজমার প্রকোপটাকে বাড়িয়ে দিচ্ছে। এইভাবে বিভিন্ন কারণগুলোতে বিশেষ করে ঘামের থেকে এখন খুব মানে এভাবে বাচ্চারা ঘামে খুব বেশি প্রবলেম করছে, ঘামটা গায়ের মধ্যে শুকায়, এই টেম্পারেচার টেনে নেয়, তাকে ভিতরে কোর টেম্পারেচারটা কমিয়ে দেয়, তার পরিস্থিতিতে এখানে ভিতরে কাশি হচ্ছে। এবং আমাদের দেশে সবচেয়ে বড় যে জিনিস কি, আমাদের ওয়েদার তো এখন খুবই খারাপ, ওয়েদার এনভায়রনমেন্টাল পলিউশন খুব বেশি, যার ফলশ্রুতিতে হচ্ছে কি যে একটা প্রবলেম হচ্ছে বা বডির টেম্পারেচার কমতেছে বা ইনস্ট্যান্ট হচ্ছে, সাথে সুপার অ্যাডেড একটা ইনফেকশন হচ্ছে। যাদের আসলে অ্যাজমার সমস্যা হচ্ছে একেবারে তাৎক্ষণিকভাবে আসলে কি করণীয়? অ্যাকুট অ্যাজমা সবসময় মেডিকেল ইমার্জেন্সি। এবং এখানে যে সমস্যাটা হয়, বাচ্চা কাশতেছে হঠাৎ করে একসময় শ্বাস টান শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, তো প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মা বাবাকে আগের থেকে খুবই কেয়ারফুল থাকতে হবে। যেমন একটা বাচ্চা অ্যাজমার ট্রিটমেন্টটা সবসময় আমি একটা জিনিস বলি, অ্যাজমার ট্রিটমেন্টটা একটা প্ল্যান ওয়াইজ, একটা প্ল্যান্ড পরিকল্পিত একটা চিকিৎসা। অ্যাজমার চিকিৎসা হুট করে বন্ধ করে দেওয়া উচিত না, হুট করে চালু করাও উচিত না। দেখা গেল যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে বাচ্চা ভালো আছে আর কোনো ওষুধ খায় না, ভালো, যখনই একটা অ্যাজমার ট্রিগারিং ফ্যাক্টর তাকে ট্রিগার করলো, অ্যাজমাটা বেড়ে গেল, তখন আবার শুরু করে আবার শুরু করে। কিন্তু আপনি একটা জিনিস দেখুন, এই যে শুরু করে এখানে একটা রিস্ক আছে। যেমন অ্যাজমার যদি খুব বেশি শ্বাস টান হঠাৎ করে ইমার্জেন্সি, কোন সময় কখন কোথায় এটা তো আসলে কেউ বোঝে না, এই যে বারবার বলছে মেডিকেল ইমার্জেন্সি অ্যাকিউট অ্যাজমা। তো সুজাত আপনি যে জিনিসটা বললেন সেটা হলো যে যখনই বাচ্চার এরকম কাশি হচ্ছে, ও মা বাবা যদি জানে যে বাচ্চার আগের থেকে অ্যাজমেটিক বেবি, তার আগের থেকে একটা প্রিকশন নিয়ে রাখা উচিত। যেমন তার আগে যে ইনহেলারগুলো ব্যবহার করতো সেগুলা পারলে আগের ডোজ চালু করে দেওয়া উচিত। বাসায় নেবুলাইজার থাকলে যদি দেখেন যে শ্বাসটান হচ্ছে বা কাশি বেশি হচ্ছে, নেবুলাইজ করা উচিত। এবং অ্যাটলিস্ট নেবুলাইজেশনটা এবং অ্যাজমেটিক ইনহেলারটা প্রিপেয়ার রাখা উচিত। যে কোনো সময় তো লাগতে পারে, নিশ্চয়ই এখন লাগছে না, কিন্তু 2 ঘন্টা পরে তো বা রাতের নিশীথে। অ্যাজমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে শেষ রাতের দিকে হয়, ভোর রাতের দিকে হয়, তাদেরকে প্রিপারেশন নিয়ে রাখা উচিত। এটা হলো দোজ বেবিস হু হ্যাভ দ্য প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যাজমা অ্যাটাক, যাদের অ্যাজমা অ্যাটাক আছে। যাদের নাই তারা কী করবে, তারা তো নতুন করে শুরু করবে। এইসব ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হলো যে বাচ্চার যদি কখনো কাশি হচ্ছে বা খুব জ্বর আছে, আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। তার নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শর অধীনে থাকুন। তাইলে হয়তোবা অনেক বড় কোনো বিপদের আশঙ্কা থেকে আপনি হয়তোবা বেঁচে যাবেন। নিশ্চয়ই। হ্যাঁ, আর যেসব বাচ্চার অ্যাজমার চিকিৎসা আগের থেকে পাচ্ছে তাদের চিকিৎসাটা কন্টিনিউ করুন। এবং আপনার বিশেষজ্ঞ চিকিৎসক যখন আপনাকে নিশ্চয়ই উপদেশ দিয়েছিলেন যে অ্যাজমার যদি বেড়ে যায় তখন কি করবেন, সেই জিনিসগুলো স্মরণ করুন। নিশ্চয়ই। গরমকালে আসলে শিশুদের ডায়রিয়া হলে সেই ক্ষেত্রে কি চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গরমকালে শিশুদের রোগ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অ্যাজমা দূর করতে চাইলে আমরা কোন ধরনের খাবারগুলো খাবার তালিকায় রাখবো? সাধারণত বয়স্ক যারা রয়েছেন, বাচ্চা যারা রয়েছেন, তাদের অনেকেরই অ্যাজমা বা হাঁপানির সমস্যা কিন্তু দেখা দেয়। অ্যাজমা বা হাঁপানির সমস্যায় আপনার যেরকম নেবুলাইজেশন করতে হবে, মেডিসিন নিতে হবে, তার পাশাপাশি আপনার কিন্তু বেশ কিছু নিয়মকানুন মানতে হবে। এর সাথে সাথে আপনার পুষ্টির দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ অ্যাজমা রোগীদের যদি সঠিক খাবার তালিকা মেনটেন না করে তাহলে কিন্তু তাদের এই ঠান্ডা, কাশি পাশাপাশি কিন্তু শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায়। প্রথমে যেটা করতে হবে, অ্যাজমার রোগীরা যারা রয়েছেন তাদের কিন্তু সঠিক যে ওজন বা হেলদি ওয়েট যেটা রয়েছে এটা মেনটেন করতে হবে।
হেলদি ওয়েট মেনটেন করতে গেলে আপনার খাবার তালিকা থেকে স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, তৈলাক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই বাদ দিতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার গ্রহণ করা যাবে না, কারণ আপনার ওজন যদি অতিরিক্ত বেশি থাকে সেটাও কিন্তু আপনার অ্যাজমার সমস্যাটা বাড়িয়ে দিতে পারে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ওজন যাতে অতিরিক্ত না বাড়ে, এবং তার কারণে যে অতিরিক্ত বাড়তি খাবার, তৈলাক্ত খাবার, আনহেলদি যে খাবার যেগুলো রয়েছে সেগুলো বর্জন করতে হবে। আপনার প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল খেতে হবে, এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে, যেগুলো কিন্তু খুব সহজে আপনার ইমিউনো সিস্টেম বুস্ট আপ করবে এবং যার কারণে আপনার শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু কম দেখা দিবে। এছাড়া আমাদের লাংসের যে সেল থাকে সেটা কিন্তু অনেক সময় সোয়েলিং হয়, যার কারণেও কিন্তু শ্বাসকষ্ট হয় এবং ইনফ্লামেশন হতে পারে লাংসের বিভিন্ন কারণে। এবং এই সমস্যাটা আপনি যদি তাজা শাকসবজি আপনার খাবার তালিকায় নিয়মিত রাখেন তখন কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। দৈনিক চেষ্টা করুন 3 থেকে 4 রঙের সবজি আপনার খাবার তালিকায় রাখার জন্য, তাহলে কিন্তু ইনফ্লামেশন অনেকটাই কম হবে। ভিটামিন ডি যুক্ত খাবার, ভিটামিন ডি যেটা করবে আপনার এই যে শ্বাসকষ্টের সমস্যা বা অ্যাজমা সেটা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে। ভিটামিন ডি বলতে আপনার ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, চিয়া সিড এই খাবারগুলো কিন্তু খাবার তালিকায় রাখতে পারেন। তবে ভিটামিন ডি এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার খাবার তালিকায় যতটা না খাবারে আপনার ভিটামিন ডি এর উৎস আছে তার চেয়ে বেশি ভিটামিন ডি কিন্তু তৈরি হয় আমরা যদি সূর্যের আলোটা একটু গায়ে লাগাই। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা এই সময়ের মধ্যে আমরা 20 থেকে 25 মিনিট অন্তত একটু সূর্যের আলোতে যদি থাকি তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আমাদের এই অ্যাজমার সমস্যা কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এরপরে ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, ম্যাগনেসিয়াম কিন্তু অ্যাজমা রোগীদের জন্য খুবই উপকারী। যাদের অ্যাজমা রয়েছে তারা আপনাদের খাবার তালিকায় অবশ্যই ম্যাগনেসিয়ামযুক্ত খাবার যেগুলো রয়েছে, যেমন আপনার সাইট্রাসযুক্ত ফল বলেন কিংবা আপনার চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এই খাবারগুলো আপনাদের খাবার তালিকায় কিন্তু রাখতে পারেন। এবং বিভিন্ন ধরনের বাদাম রয়েছে সেগুলোতেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তার জন্য প্রতিদিন আপনারা 1 মুঠ করে বাদাম রাখতে পারেন, 1 মুঠ করে বীজ কিন্তু আপনাদের বা সিডস যেগুলো রয়েছে ফ্ল্যাক্স সিড বা চিয়া সিড বলেন, পামকিন সিড রয়েছে, সানফ্লাওয়ার সিড রয়েছে, এগুলো কিন্তু খাবার তালিকায় রাখা যেতে পারে। এরপরে আসি সেটা হলো কোন খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে। অবশ্যই অ্যাজমার রোগীদের আপনাদের খেয়াল রাখতে হবে যেই ধরনের ফুডগুলো অ্যালার্জি বাড়ে বা অ্যালার্জিকে ট্রিগার করে ওই খাবারগুলো বর্জন করতে হবে। যেমন অনেকের ইলিশ মাছ, চিংড়ি মাছ কিংবা হলো পুঁই শাক, সিম, মিষ্টি কুমড়া, বেগুন, এগুলোতে কিন্তু অ্যালার্জিটা ট্রিগার করে। এই খাবারগুলো যারা অ্যাজমার রোগী রয়েছেন তাদের কিন্তু বর্জন করতে হবে। অনেকের হাঁসের মাংস, হাঁসের ডিম, চীনাবাদাম, এগুলোতেও কিন্তু অ্যালার্জি বাড়ে, তো এক্ষেত্রে এই খাবারগুলোও বর্জন করতে হবে। অনেকের ডিমের কুসুমেও অ্যালার্জি হয় বা ডিমেও অ্যালার্জি হয়, সেক্ষেত্রে কিন্তু ডিমটাও অ্যাভয়েড করতে হবে। ডেইরি প্রোডাক্ট যেগুলো রয়েছে বা দুধ জাতীয় খাবার যেগুলো রয়েছে এগুলোতেও কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা বাড়ে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই দুধ জাতীয় খাবারও বর্জন করতে হবে। গরমকালে শিশুদের ডায়রিয়া হলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? ডায়রিয়ার চিকিৎসা সব একই। হ্যাঁ, গরমকালে কেন এটি ইম্পর্টেন্টলি বলছি, গরমকালে ডায়রিয়াটার প্রকোপটা অনেক বেড়ে যায় কারণ এনভায়রনমেন্টাল কারণে। কিন্তু চিকিৎসা আপনাকে যখনই কোনো প্রথম যে কথাটা হবে আপনাকে মা বাবাকে একটা জিনিস খুব সতর্ক থাকতে হবে বাচ্চার খাওয়া দাওয়ার ব্যাপারে। আচ্ছা, বিশেষ করে পানি জাতীয় জিনিসটা, যেমন গরমকালে শুধু ডায়রিয়া না, আমরা কয়েকটা জিনিস বাদ দিয়েছি। যেমন গরমকালে বাচ্চাদের এন্টেরিক ফিভার, টাইফয়েডটা বেশি হতে পারে খাবারে। তারপরে গরমকালে বাচ্চাদের হ্যাপাটাইটিস, জন্ডিস হয়। এই সবগুলো হলো পানিবাহিত রোগ। পানিবাহিত রোগটা কেন হয় বাচ্চাদের? বাচ্চারা খুব দ্রুত চটপট করে যেখান থেকে খুশি একটা জিনিস মানে পানি জাতীয় জিনিসটা খেয়ে ফেলে, যে পথের মধ্যে থেকে আইসক্রিম খায়, আপনাকে আগেই বললাম যে ফুডস্কা, চটপটি, এসব জিনিসগুলো খায়। এবং গরমকালে এনভায়রনমেন্ট যেহেতু মানে অনেক উষ্ণ থাকে বা এনভায়রনমেন্ট ঘর থাকে, অর্গানিজমগুলো খুব দ্রুত গ্রো করে, নিশ্চয়ই, যার ফলশ্রুতিতে গরমকালে। এখন আসুন ডায়রিয়া হলে চিকিৎসা কী? ডায়রিয়া হলে একমাত্র চিকিৎসা হলো পানি শূন্যতার চিকিৎসা হলো পানি শূন্যতাটা পূরণ করা। এটাই হলো
এখন পানি শূন্যতাটা পূরণ করার জন্য বিভিন্ন উপায় আছে, সেটা আমরা এখানে আর তো অত ডিটেইলস আলাপ করতে পারবো না। সেগুলোর সাথে নিশ্চিত করতে হবে, সেগুলো নিশ্চিত করতে হবে যেন পানি শূন্যতা না হয়, যেন বমি হলে বমির ওষুধ দেন, এবং সাথে ডায়রিয়া, প্রচুর পরিমাণে ডায়রিয়া, পানি লস হচ্ছে, পানি শূন্যতাটা পূরণ করুন। এখন পানি শূন্যতাটা পূরণ করতে গেলে বয়স অনুপাতে আর সিভিয়ারিটির অনুপাতে কি আইভি ফ্লুইড দিবেন নাকি মুখে খাওয়াবেন সেটা চিকিৎসক নির্ধারণ করবে। আপনার কাজ হবে যে আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং দ্রুত পানি শূন্যতাটা আপনি পূরণ করুন, এটাই হলো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গরমকালে শিশুদের রোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। 5 বছরের নিচে যে শিশু, তাদের মৃত্যুর হার অনেক কমে গেছে। একটা সময় সেটা ছিল প্রায় 45-40, এখন সেটা নেমে আসছে 30-এ, তারও নিচে। কিন্তু নবজাতক মৃত্যুর হার সেই 1990 সালে ছিল 51, এখনও এসে আছে সেটা 25, 22, সর্বশেষ 20। কিন্তু নবজাতক মৃত্যুর হারের যে কমার যে গতি, এটা খুবই স্লো। আচ্ছা, আমাদেরকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে, কারণ তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আর তাদেরকে বাঁচিয়ে রাখতে না পারলে এখন আমরা এসডিজি অর্জন করতে পারবো না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।